শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। বলতেই হয় তারকা কথনের আয়োজনগুলো কিন্তু এখন গানের আনন্দে ভরপুর, কেননা কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 পাওয়ার্ড বাই এসআর গ্রুপ। সেই আয়োজনগুলো, পরিবেশনাগুলো কারা সম্মানিত হয়েছেন, এটা নিয়ে দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পেয়েছি এবং কিছু কিছু ছোট রিলস শেয়ার করছেন ভক্তরা এবং যারা বগুড়াবাসী রয়েছিলেন তাদের যে এক্সাইটমেন্টটা সেটাও কিন্তু ছড়িয়ে পড়েছে। কিছুদিন পরেই 24শে এপ্রিল ঠিক দুপুর 2:45 সেই অনুষ্ঠানটি আমরা দেখতে পাবো চ্যানেল আয়ের পর্দায়। সেখানে কারা ছিলেন, কি হয়েছে, এই নিয়ে তো উত্তেজনা আসলে বেড়েই চলেছে। ইতিমধ্যে কিছু কিছু উত্তর কিন্তু আমরা তারকা কথনের সেটে বসেই পেয়েছি এবং বিহাইন্ড দ্য সিন সম্পর্কেও জেনেছি। আজকেও তার ব্যতিক্রম আমরা হতে দিব না, কারণ আজ যিনি আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে আরেকটু বিগার ইনসাইট দিতে পারবেন। কেননা ছোটবেলায় যখন আমরা গাইড পড়তাম, পাঞ্জেরি নামের একটা গাইড ছিল যাকে বলতাম আমরা একের ভেতর সব। তো আজকে যিনি আছেন তিনিও আসলে সেই একের ভেতর সব, সঙ্গীতের সকল কিছুতেই যেন তিনি মিশে আছেন। আমাদের সাথে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার তানভীর আলম সজীব। শুভেচ্ছা। কেমন আছেন? গরম, প্রচুর গরম। এবং আমি তো শুরুতে ভেবেছিলাম বলবো যে আজকে আমাদের অতিথি আসলে বাইসাইকেল চালিয়ে আমাদের সেটে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নতুন একটা বাইক কিনেছি, খুব বেশি দিন হয়নি। যখনই দেখলাম যে তেলের সংকট, আমি একটা পাঠাও নিয়ে বংশাল চলে গেছি, গিয়ে একটা বাইক কিনে ওই বাইকটা চালিয়ে বাসে এসেছি। বাইসাইকেল, একদম। বাইক বললে আবার মানুষ ভাববে হয়তো ইলেকট্রিক মোটর বাইক। হ্যাঁ, না, বাইসাইকেল। আচ্ছা, নিজের একটা বাইক থাকার পরেও বাইসাইকেলে কেন আসা? আসলে তেলের সংকটের কারণেই? মানে কারণটা ছিল সেটা, তারপরে একটু ভুঁড়ি হচ্ছে তো, এক্সারসাইজটাও দরকার, এক কাজে দুই কাজ হয়ে যাবে, এক কাজে আশা রাখি। বাহ, ভীষণ। এত প্রাণোচ্ছল মানুষকে দেখলেও আসলে এনার্জেটিক ফিল হয়। আচ্ছা, আমরা মিউজিক অ্যাওয়ার্ডস নিয়ে কথা বলছিলাম। মিউজিক অ্যাওয়ার্ডসের সাথে তো আপনার সম্পৃক্ততা এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 4th সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বলি, 7th চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বলি, বা প্রত্যেকটা অনুষ্ঠানেই আসলে সেখানে আপনি স্বীকৃতি পেয়েছেন। আবার এবারে আপনি পারফর্ম করেছেন, তো প্রত্যেকবারের অভিজ্ঞতায় আসলে ভিন্ন কিছু যুক্ত করেছে আপনার ক্যারিয়ারে। সো এবারের অভিজ্ঞতাটা নিয়ে একটু জানতে চাই। প্রথমে আমি মানে বারবারই বলি, যখনই আমি একটু সুযোগ পাই, আমার খুব ভালো লাগে এটা বলতে যে আমার গান বাজনার মানে বহুত দিন পরে আমি দেশে ফিরেছি, 14 বছর পরে 2006 ফিরেছি, 20 বছর হয়ে গেছে দেশে আছি। আমার গানের প্রথম স্বীকৃতি আমি কিন্তু চ্যানেল আই থেকেই পেয়েছি। আমার ফার্স্ট অ্যালবাম বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছে 4th সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ডে। তারপরে 7th সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ডে পেয়েছিলাম নজরুল, বেস্ট নজরুল বাই পপুলার চয়েস, আমার মন উচ্চাটন অ্যালবামটা। সো ইন্সপিরেশন আমি খুব বেশি পেয়েছি চ্যানেল আইয়ের কাছ থেকে। ওটার ধারাবাহিকতায় আবার মাঝখানে বেশ অনেক দিন ওই অ্যাওয়ার্ড সেরেমনিতে আমি কাজ করিনি, অন্যান্য কাজ করেছি। তারপরে এবার যখন আমি আমাকে বললো একটা বগুড়ার গান লিখতে, বগুড়ার ভাষায় গান লিখতে, সুর করতে, কাজ করতে, ওটা অন্যরকম এক্সাইটমেন্ট, কারণ আমি নিজে বগুড়ার ছেলে। এক্স্যাক্টলি। আমার বাবা মা দুজনই বগুড়ার। আমার 4-5 বছর পর্যন্ত, আমি বয়স 4-5 বছর পর্যন্ত আমি বগুড়াতেই ছিলাম, নানু বাড়িতে। সো বগুড়ার সাথে আমার টানটা একদম আত্মিক, শেকড়। সেখানে বগুড়ার জন্য গান লিখতে হবে, অন্যরকম এক্সাইটমেন্ট। লিখলাম। তারপরে আমার কয়ার বাংলা আছে, আমার তৈরি কয়ার বাংলার শিল্পীরা, প্লাস কিছু বগুড়ার শিল্পী নতুন যুক্ত হলো, সাবা, তারপরে এদিকে রাফি, তারপরে হচ্ছে রাজন, এরা 3 জন অ্যাড হলো আমাদের কোয়ারে এই অনুষ্ঠানের জন্য। ভালো লেগেছে অনেক। আচ্ছা, সেটা তো সব আয়োজন স্টুডিওতেও হয়েছে আপনার, তাই না? হ্যাঁ, স্টুডিওতে হয়েছে, তারপর তো আমরা পারফর্ম করেছি, বগুড়াতে পারফর্ম করেছেন। আচ্ছা, বগুড়া যাওয়ার অভিজ্ঞতাটা এবং ওই যে 2 দিন ব্যাপী সকলের সাথে থাকা, সেই অভিজ্ঞতাটা নিয়ে একটু জানতে চাই। ওই যে বারবার নস্টালজিয়া বাড়ি দেয় আমাকে, বারবার নস্টালজিয়া একটা বাড়ি দেয়। আচ্ছা, যে আমার জায়গায় এসেছি, আমার জায়গায় এসেছি, আমার জায়গায় এসেছি, ওদেরকে দেখাচ্ছি যে এই দেখ এখানে এখানে এটা আমি এই হসপিটালে আমি হয়েছি। হ্যাঁ, এরকম। তারপরে মমইন, খুবই খুবই সুন্দর গোছানো একটা জায়গা। আর হোসনে আর আন্টিকে আমি চিনি আমার মার কারণে, উনি আমার মার কি বলবো সহপাঠী ছিলেন ছোটবেলায়, মা বাবা দুজনেরই। সেই জায়গা থেকে ওনার সাথেও পরিচয় আছে, ওনার জায়গায় গেছি, ওই যে আছে না যে আবার বাড়িতে ফিরে গেছি মনে হয়েছে। আর চ্যানেল আইয়ের কথা কি বলবো, যে অর্গানাইজড করে
এরকম বড় একটা অনুষ্ঠান বাংলাদেশে তো হয় না। হ্যাঁ, আর চ্যানেল আই যেহেতু সবার সাথে সবারই একটা পরিবারের মতন সম্পর্ক, সেই জায়গা থেকে এই কারো একটু ভুল হলো কেউ দেখিয়ে দিচ্ছে, ওই যে টিম ওয়ার্ক, কারো একটু অসুবিধা হচ্ছে কেউ সাহায্য করতে এগিয়ে আসছে। এই একটা এই ওর ওই এখনও রুমটা হয়নি, এই দেখো তো একটু তাড়াতাড়ি, ও এসছে বসে আছে 10 মিনিটের বেশি হয়ে গেছে, তাড়াতাড়ি রুমে ঢুকিয়ে দাও। এই জিনিসগুলো আমি চ্যানেলের কাছ থেকে সবসময় পাই, যেটা সবসময়ই প্রশংসার দাবিদার। এবং অনেকেই বলছেন সঙ্গীত শিল্পীরা যে তাদের কাছে মনে হচ্ছিল যে অনেক দিন পর একটা পিকনিকে গিয়েছে তারা, একদম, পিকনিকের একদম, মতো ফিল তারা একদম, পেয়েছে, এবং একদম। পারফরমেন্স থেকে শুরু করে সারা রাত ব্যাপী তাদের যে উচ্ছ্বাসটা, ওই আগের দিনের রিহার্সাল, এই দৌড়াও, তারপরে ওখানে তো আবার ঘোরাঘুরির জায়গা আছে, যেহেতু মমইন, হ্যাঁ, কেবল কারে যাবে, একটু ঘুরবে, একটু সুইমিং পুলে যাবে, সবাইকে তককে তককে থাকা, যে কেউ মিস হয়ে গেল কিনা, টিম নিয়ে যেহেতু কাজ করছি, অন্যরকম এক্সপিরিয়েন্স এবং ভালো এক্সপিরিয়েন্স। বাহ। আচ্ছা, পারফরমেন্স যখন করলেন তারপরে ওই সময়টাতে দর্শকের প্রতিক্রিয়াটা এবং পারফরমেন্স শেষে আসলে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন বগুড়াবাসীর? রিহার্সেল করেছি যখন আগের দিন রাত্রেবেলা, তখন তো আশেপাশে বাইরের কিছু লোকও ছিলেন। গান লিখছো তুমি, বগুড়ার কথা দিয়ে লিখছো গান, মানে বগুড়ার ভাষায় লিখেছো, হ্যাঁ, ওটাও একটা এক্সাইটমেন্ট। মমইনের যারা কর্মচারী ছিলেন তারাও এসে আমাকে বলছে, ভাই গানটা সেই হসে, হ্যাঁ। রেকর্ডিং করতে এসে অনেকে বলেছে, গাইতে এসে বলেছে, সবাই কোয়ারের যারা ছিল তারা খুব উৎসাহ নিয়ে গিয়েছে। কোয়ারের সবাই তো আর বগুড়া ভাষাভাষী নয়, তো আমাকে আবার ওই উচ্চারণটা ঠিক মাটির জায়গায় ম্যাটি লিখতে হয়েছে ওদেরকে বলানোর জন্য। আচ্ছা, সেই কাজগুলোও ছিল এবং সবাই খুব আনন্দ নিয়ে করেছে। আপনার তো বগুড়ার ভাষার উপর একটা দখল আছে, কিন্তু আপনার টিমের যারা আছে তাদের তো আসলে ওই জায়গাটা ছিল না, মানে তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে? তারা কোনো একদিন তাদেরকে ডেকে এনে ওদেরকে জিজ্ঞেস করো, তাহলে ওরা বলতে পারবে। কিন্তু আমার ভালো লেগেছে যে ওরা যেহেতু প্র্যাকটিসটা আছে, সবাই খুবই প্রফেশনাল শিল্পী, সবাই শেখায়। কোয়ার বাংলার সবাই টিচার, কোনো না কোনো দিকে গানের সাথে যুক্ত, গান শেখান, ভয়েস ট্রেনিং করান সবাই। ওকে, তো সেই জায়গা থেকে ওদেরও একটা পার্সোনাল প্র্যাকটিস তো আছেই। বাহ। আমরা তো গান নিয়ে আলোচনা করছিলাম, তো ওই সময়টাতে আসলে কেমন হয়েছিল ওটা একটু দেখতে ভীষণ ইচ্ছে করছে আমার মনে হয় দর্শকদের চলো একটু দেখে আসি। চলুন, হ্যাঁ, চলো। চলুন প্রিয় দর্শক। মিষ্টি হাসি যাচ্ছে সোড়া ভিন্ন স্বাদের মেলা, বগুড়ার দুই সুখেরি মেঘ মাটির গন্ধে খেলা, সবুজ মাঠত সোনারি ধান, নদীর জলত গান, উত্তরবঙ্গের এই বগুড়া তুমি আমাদের জান। ও বগুড়া সকলি কমু বগুড়া আহামরি, ইতিহাস আর ভালোবাসা তো তুকি মনে করি। ও বগুড়া মনের মধ্যে আকাশ ভরা তারা, বাংলার গর্ব সকলের প্রিয় আমাদের বগুড়া, ওরে আমাদের বগুড়া। সাগা মা নি পা মা গা মা গা সা মা গা সা নি গা সা নি পা নি সা গা মা পা নি সা নি পা নি মা গা মা পা নি পা মা গা সা নি সা গা। শিক্ষা সংস্কৃতি বাণিজ্য লিয়া বগুড়া এগা যায়, খেলাধুলা তো বগুড়ের ছোলেরা ভ্যালুই নাম কামায়। কোটালদি কোটালদি বগুড়ার মানুষের সুখ দুঃখের সাথী, বাংলার বুকত গর্বেরই নাম বগুড়া শান্তির বাতি। ও বগুড়া সকলি কমু বগুড়া আহামরি, ইতিহাস আর ভালোবাসা তো তুকি মনে করি। ও বগুড়া মনের মধ্যে আকাশ ভরা তারা, বাংলার গর্ব সকলের প্রিয় আমাদের বগুড়া, ওরে আমাদের বগুড়া। আমাদের বগুড়া আমার কাছে ভালোই লাগছে দেখতে। খুব ভালো লাগছে না? আমি ওটাই জানতে চাইছিলাম যে পারফরমেন্স করার সময় তো অনেক ধরনের টেনশন হয়তো থাকে, সামনে দর্শকরা কেমন হচ্ছে, কেমন ভাবে সাউন্ডটা পাচ্ছি, দেখা যাচ্ছে কেমন, হ্যাঁ এখন তো দেখে ফেললেন, কেমন লাগলো? ভালো লাগছে কি, আমরা বেশ টেনশিত ছিলাম, মানে ঠিকঠাক মতন করতে পারবো কিনা, হ্যাঁ। আর কোরিওগ্রাফির জায়গাটাও আমরা কম সময় পেয়েছি একটু, তাও বেশ কম মানে কতটুকু? আমার জন্য আসলে 7 দিন কম কোরিওগ্রাফি করতে। আমার জন্য একটা গানকে প্রেজেন্ট করার জন্য 1 মাস সময় দিতে পারলে
আমার মানে আসলে যত বেশি সময় দেবে কোনো একটা ক্রিয়েটিভিটির পেছনে তত বেশি প্রেজেন্টেবল হবে জিনিসটা, এটা হচ্ছে আমার। বাহ, আচ্ছা একটু বগুড়া প্রসঙ্গে ফিরবো। আমি মনে হয় অন এয়ারে আসার আগে জিজ্ঞেস করছিলাম যে বগুড়ার দই অনেক বিখ্যাত আমরা জানি, দই ছাড়া বগুড়ার আর কি কি বিখ্যাত? মানুষ। আচ্ছা, বগুড়ার বিখ্যাত মানুষের কার কার কথা এই মুহূর্তে মাথায় আসছে? খুরশিদ চাচা, তারপরে মাইনু আঙ্কেল, আমার বাবা, তারপরে টিপু মামা, বগুড়া ইয়ত কয়ার, তারপরে হোসনে আরা আন্টি, অনেক লোক। আর আমার মনে হলো যে রিসেন্ট কিছুদিন এই সঙ্গীতের যত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে তাদের অধিকাংশই আমি দেখলাম যে বগুড়ার থেকে। মানে বগুড়ার সাথে সঙ্গীতের এই যে একটা সংযোগ, সিক্রেট রেসিপি কি মনে হয়? মানুষগুলো অনেক কালচার্ড, গান বাজনার সাথে যুক্ত উত্তরবঙ্গের মানুষজন অনেক বেশি, অনেক আগের থেকেই। হ্যাঁ, এটার কি বলবো, আমার বেড়ে ওঠাটাও আমি দেখে দেখে বড় হয়েছি, গান বাজনার পরিবেশ দেখে বড় হয়েছি। আমার বাবা মা দুজনই ছাত্র ইউনিয়ন করতেন। তার আগের কথা হচ্ছে যে তারা বাবা মা দুজনই হারমোনিয়াম নিয়ে রাস্তায় মিছিল করেছেন 71-এ। অনেক গণসঙ্গীত মুখস্থ এখনও আমার মায়ের। বাবা তো রিসেন্টলি গত হয়েছেন, কিন্তু বাবা লিড করতেন। তারপরে সেখান থেকে উদিচি, তারপরে তো ঢাকায় চলে আসা, ঢাকার উদিচি অ্যান্ড এভরিথিং। টিপু মামা, তার আগে গণসঙ্গীত, এগুলো গল্প শুনে শুনে বড় এই যে হয়েছি। বগুড়ার কথা বললেন, কিন্তু বগুড়ার কালচার প্র্যাকটিসের কথা বললেন, তখন কিন্তু টিপু মামার কথা বললেন, ওখানে কিন্তু বগুড়ার ইউথ করার কথা মনে পড়ে যায়। সেটাই তো টিপু মামা। ডিটেইলে শুনতে চাই। তৌফিকুল আলম টিপু, উনি বগুড়া ইয়ুথ কোয়ারের প্রতিষ্ঠাতা। পরে উনি এফডিসিতে ডান্স ডিরেক্টরও ছিলেন। ওনার নিজের লেখা অসংখ্য গান, অনেক সুর করা অসংখ্য গান। আর বগুড়া ইয়ুথ কোয়ারের কথা কে না জানে। একটা সময় আমরা ওই কোরিওগ্রাফড পারফরমেন্স, গানের পারফরমেন্স আমরা বগুড়া ইয়ুথ কোয়ারের কাছ থেকেই প্রথম পেয়েছি 80-র দশকে। হ্যাঁ, ওই জায়গাটার সমৃদ্ধি অন্যরকম, ওই জায়গার বেড়ে ওঠা অন্যরকম, ওইখানকার শিক্ষা অন্যরকম। একসাথে প্র্যাকটিস করার, একটা রুটিন লাইফ মেনটেন করা, আমি ওখান থেকেই শুরু। আমার ইনফ্যাক্ট প্রথম গান করতে আসা ঢাকায় বিটিভির 2 নম্বর স্টুডিওতে বগুড়া ইয়ুথ করার জন্যেই একটা গান। আমি বাংলাদেশের মুক্তিবাহিনী, বীর কমান্ডার ভাই, আমার গুলাল আছে, বাটুল আছে, ভয়ের কিছু নাই। একটা ছোট্ট ছেলে বলছে, একটা স্যান্ডো গেঞ্জি একটা লুঙ্গি পরে, তার হাতে একটা গুলাল বাটুল, সে যুদ্ধ করবে। ছোটোবেলার পার্সপেক্টিভে যুদ্ধ করতে শেখানো, স্ট্রাগল করতে শেখানো, টিপু আমার হাতের লেখা। সো মানে আমরা বড় হয়েছি অনেক কালচার্ড জায়গা থেকে। এই জন্য আসলে বগুড়ার থেকে আমাদের এত এত অর্জন এবং সম্পদ বলতে পারি। আচ্ছা, বগুড়ার প্রসঙ্গে আরেকটু যদি কথা বলি, বগুড়ার মানুষের পছন্দের খাবার কি কি পাওয়া যায় সেখানে? আর ভাত দিয়ে দই দিয়ে মেখা খেয়াল লিবার একটা হলো, হ্যাঁ, এরকম আলু ঘাটি, ছোট ছোট আলু, ওটার ভর্তাও খুব মজা, ওটার ওই যে ডাল দিয়ে ঘাটি বানানো একটা অনেক মজা। হ্যাঁ, তারপরে আসলে বগুড়ার সব কিছুই ভালো লাগে আমার। খেজুরের রস, বগুড়ার খেজুরের রস অন্যরকম আমার কাছে। এখন তো খেজুর রস পাওয়াই যায় না শীতে। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে থাকতাম, নানু বাড়িতে ছুটিতে যেতাম, নানার সাথে দাঁড়িয়ে থাকতাম। আমি রস খাবো, দাঁড়াও এখানে দাঁড়াও। আসলে দেখলাম সামনের দিয়ে চলে যাচ্ছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন আমি ওই রসওয়ালার কাছ থেকে রস খেয়েছি, তার ওই ওখানে গ্লাসে, কোনো অসুখ হয়নি, কিচ্ছু হয়নি। এখন ভয় লাগে, সত্যিই খুব ভয় লাগে, তাই না? দাদু গোল্লা খাবা, দাঁড়াও। আবার ওরকম আসছে একজন, গরম গরম রসগোল্লা নিয়ে যাচ্ছে, ইয়ে করে ওই মোট বয়ে যে নিয়ে যায় যেরকম, 2টা ঝাঁকার মধ্যে একজন নিয়ে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, গোল্লা খাও। গোল্লা মানে রসগোল্লা, ঘরে বানানো রসগোল্লা। আর কটকটি? কটকটি তো মহাস্থানগড়। ওই যে আমি তো মাঝে মাঝেই বগুড়ায় মোটরসাইকেল নিয়ে চলে যাই এখনো। হ্যাঁ, আমি গত ঈদের দিন গিয়েছি, আমার 5 ঘন্টা লেগেছে, বেশি বৃষ্টি ছিল বলে একটু সময় লেগেছে বেশি, তাছাড়া 4.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। একাই? হ্যাঁ, বাইক তো একাই। ওকে, হ্যাঁ, তো আমি ওই মহাস্থানগড় চলে যাই। মহাস্থানগড় 20 মিনিটও লাগে না যেতে। তারপরে একদম গড়ের গেটের সামনেই তো একদম বিছানো কটকটির দোকান। এখনো গিয়ে কটকটি খান? অবশ্যই খাই এবং নিয়ে আসি, মনে থাকলে নিয়ে আসি। এরপর থেকে আমাদের জন্য নিয়ে আসতে হবে, নইলে আমরা বুঝবো কিভাবে বগুড়ার কটকটির স্বাদটা আসলে কেমন। অবশ্যই। আচ্ছা, এখন যদি বগুড়ার কোনো একটা স্মৃতিতে আপনাকে নিয়ে যেতে বলি আমরা, যে এই সময়টাতে আপনি আবার বাঁচতে চান, কোন সময়টাতে ফিরবেন?
সবার মতন বইয়ের ভাষার মতন ছোটবেলায় ফিরে যেতে চাই না। যদি আমি এখনকার বুদ্ধি নিয়ে ছোটবেলায় যেতে পারি তাহলে বগুড়ায় যাব। হ্যাঁ, তাহলে বগুড়ায় যাব। একটা ছোট্ট বাড়ি আছে আমার বাবার বানানো, ওইখানে কিছু একটা করতে চাই। কারণ ওই যে সে করে ফিরে যাওয়ার জায়গাটা, বগুড়ায় আমার এখনও ইচ্ছে করে একটা স্টুডিও বানাতে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড গান বাজনায়, আমার পড়াশোনা সাউন্ডে, আমি চাই যে ঠিকঠাক মতো একটা স্টুডিও বগুড়াতে হোক। আর একটা মিউজিক স্কুল স্টুডিও, ওই যে স্টুডিও বেসড করে যদি আমি ভাবি, তাহলে অবশ্যই শেখাতে চাই, আমি কিছু রেখে যেতে চাই। আমার তো, আমি বিশ্বাস করি যে কাজটা থেকে যায়, আর তো কিছু থাকে না। তোমার সাথে এই কথা বলছি, এই ব্যবহারটাই থেকে যায়। তোমাকে যদি আমি এখন গালি দিয়ে কথা বলি, সেটাও থেকে যাবে। সো ইটস মাই ডিসিশন, আমি তোমাকে ভালো করে কথা বলবো না গালি দিয়ে কথা বলবো। এটা আমাদের প্রত্যেকের ডিসিশন, আসলে এই পৃথিবীতে আমরা কি রেখে যাচ্ছি এবং হ্যাঁ। সেটা কিভাবে সংরক্ষিত থাকবে, তাই না? আচ্ছা, টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর এবারের আসর 20তম আয়োজন ছিল এবার। হ্যাঁ, তার মানে 20টি বছর সফলভাবে পার করে ফেলেছে একটি অনুষ্ঠান, তার পথযাত্রা। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় একটা মিউজিক্যাল অ্যাওয়ার্ড, যেখানে সঙ্গীতের সকল শাখার কলাকুশলীদেরকে সম্মানিত করা হয়। যেই মঞ্চে আপনি দুইবার সম্মানিত হয়েছেন এবং পারফরমেন্স করার জন্য দাঁড়িয়েছেন, কিন্তু প্রথমবার একজন ডেবিউ আর্টিস্ট হিসেবে পুরস্কার গ্রহণ করার ওই মুহূর্তটা এবং 20 বছর বাদে বা এত বছর বাদে এসে সেখানে পারফরমেন্স করা, পার্থক্যটা কোথায়? এক্সপেরিয়েন্স। এবং সবগুলোই ভালো এক্সপেরিয়েন্স। খারাপগুলো আমি যেহেতু মনে রাখি না, সো আমার কাছে এক্সপেরিয়েন্সটা, খারাপটাও নিশ্চয়ই কোনো ভালো কারণে হয়েছে বলে আমি বিশ্বাস করি। চ্যানেলের কাছ থেকে কোনো খারাপ এক্সপেরিয়েন্স হয়নি, কিন্তু আমার লাইফের তো অনেক খারাপ এক্সপেরিয়েন্স আছে, যেগুলো আমরা আসলে শেয়ার করি না বা কেউ শুনতেও চায় না বলে শেয়ার করি না। হ্যাঁ, কিন্তু ওই যে প্রথমবার যখন একটা ভয় ছিল যে আমি নমিনেটেড হয়েছি, কোনো একটা অ্যাওয়ার্ড পাবো, তারপরে বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। আমার রিলিজ করা প্রথম অ্যালবাম, আমার পুরো কাজটাই আমার নিজের হাতের। মানে গান লেখা 4টা লেখা আমার ছিল, সুর করা সবগুলো গান, গাওয়া সবগুলো গান, মিউজিক আমার, মিক্স মাস্টার আমার। সেই একটা অ্যালবাম, আমার ফুল প্রোডাকশন আমার হাত দিয়ে যাওয়া একটা অ্যালবাম বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড পেয়েছে। বড় ইন্সপিরেশন। হ্যাঁ, ওইটা ধরে 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 তারপরে শিখতে শিখতে আরও শেখা। আমি তো আসলে আরও কি শিখবো বলে বাংলাদেশে এসেছি, দেশে ফিরেছি কিছু দেব বলে, যেটুকু আমার জ্ঞান। আর জ্ঞানের তো কোনো শেষ নেই, জানার তো কোনো শেষ নেই। সো আমি প্রতিদিনই শিখি। আর এখন শিখে মনে হচ্ছে যে এই যে এবার পারফর্ম করে এলাম, মানুষের ভালোবাসা নিয়ে এসেছি। যে মানুষজন এসে আমাকে ফোন করে সামনে এসে পায়ে ধরে সালাম করে ফেলছে, ওই রেসপেক্ট আমি কেঁদে ফেলি। তখন কেউ যখন ভালো বলে তখন আমি একটু কেঁদে ফেলি, যে অনেক কষ্ট করে তো ভালোটা থাকার চেষ্টা করেছি, তো সেই ওর পছন্দ হওয়াটাই তো আমার রেকগনিশন। সো ওটাই আমাকে বাঁচিয়ে রাখে। আচ্ছা, আপনি বিদেশে ছিলেন, বিদেশে গিয়েছেন, কিন্তু অনেকে যায় বিদেশে কিন্তু সে দেশে ফিরতে চায় না, এবং এই সংখ্যাটা নেহাত কম নয়। আপনার দেশে ফিরে আসা কারণটা কি ছিল? শুধু কি মিউজিক? হ্যাঁ, শুধুই মিউজিক, শুধুই মিউজিক, শুধুই মিউজিক। এই তাছাড়া মিউজিক করা বাবা মা ভাই ছেড়ে আমি আসবো কেন? পরিবার ছেড়ে এসেছি তো আমি, এবং ওরা আমার চলে আসার জন্য ওদের তো অনেক স্ট্রাগল হয়েছে। ফ্যামিলির বড় ছেলে তো আমি, আমাকে সমস্ত দায়িত্ব মুক্ত করে দিয়েছে, তো ওটা করতে দিয়েছে বলেই আমি আসলে করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আমার স্ট্রাগল তো অবশ্যই আছে, তার সাথে ওদের স্ট্রাগল আছে। মিউজিকের মানতে ক্যারিয়ারে হবে। যে অর্জনটা আপনার, সে অর্জনে দাঁড়িয়ে কি আপনার মনে হয় যে সকল স্ট্রাগল আসলে আপনার জীবনে ওয়ার্থ ইট ছিল? স্ট্রাগল ইজ অলওয়েজ ওয়ার্থ ইট, আমার জন্য না, সবার জন্য। মানে আরামে কখনো কোনো কিছু ফুলফিল হয় না, কষ্ট তোমায় করতেই হবে। ফ্রি, নাথিং ইজ ফর ফ্রি। কষ্ট না করলে তুমি পাবে কিভাবে? কাজ না করলে তুমি কোনো জিনিস হাসিল করবে কিভাবে? কাজ তো করতে হবে। আমি চাই আমি একটা কাপ বানাবো, তো কাপ বানানোর মেটেরিয়াল কি সেটা তোমাকে জানতে হবে, তারপরে কোথায় পাওয়া যায় জানতে হবে, কিভাবে বানায় সেটা শিখতে হবে। কাপ তো এমনি এমনি হয়নি। আচ্ছা, একটা সোজা প্রশ্ন, হ্যাঁ, মিউজিকের এত এত পারপাস, মিউজিক এত কিছু আমাদেরকে সার্ভ করে, তবুও কোথাও না কোথাও এখনও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়, ওয়াই মিউজিক? কেন মিউজিক চর্চা কেন লাগবে?
যদি আপনার কাছে একজন সাধারণ মানুষ বলি বা সঙ্গীত শিল্পী হিসেবে জানতে চাই যে মিউজিকের পারপাসটা আপনার কি মনে হয় আমাদের মানব জীবনে, কি বলবেন? হিলিং। Music heals you. If you want to be healed, then turn to music and it will heal you. Connection. তোমাকে কেউ না কেউ বানিয়েছে, এখন শুনছি আমাদেরকে এলিয়ানরা বানিয়েছে, অনেক জায়গায় শুনছি। আমি বিশ্বাস করি যে আমাকে আমার আল্লাহ বানিয়েছে। কেউ হিন্দু মানুষ বিশ্বাস করবে যে তাকে তার ভগবান বানিয়েছে, ব্যাপারটা তো তাই। সেই জায়গার থেকে কানেকশন যখন তুমি করতে চাও, তোমার রুটের সাথে কানেকশন করতে চাও, তাহলে আমার কাছে রুটের কানেকশনের মাধ্যম হচ্ছে মিউজিক। নাইস। তুমি যদি সা লাগিয়ে বসে থাকো, তোমার ভালো লাগছে, কারণ তুমি অ্যাকচুয়ালি সাটা লাগাতে পেরেছো। ভালো মাথা ঝিমঝিম করছে মানে তোমার সাটা ঠিকঠাক মতন লেগেছে ফ্রিকোয়েন্সিতে। তুমি ফোনে তানপুরে ছেড়ে দাও আর তানপুরে রেগুলার বাজাও, বা একটা হারমোনিয়াম বাজাও, বা একটা গিটার বাজাও, বা তবলায় সুরটা করো, সেই সুরটা ঠিক হলো কিনা তোমার ইনস্টিংক্ট তোমাকে বলে দেবে। সো যখন এটা হয় তখনই ইউ আর কানেক্টেড, তখনই তুমি শান্তি পাবে। বাহ। আচ্ছা, আপনি যখন মিউজিকের জার্নি শুরু করেন তখন সিডির যুগ, না? সিডিতে করে আমরা প্লে করে, ছোটবেলায় তারও আগে ক্যাসেট ক্যাসেট। পেয়েছেন, ক্যাসেটেও গান শুনেছেন। আমি বেরও করেছি, আমার অ্যালবামও বেরিয়েছে ক্যাসেট। ক্যাসেটে না? তাহলে এই যে ক্যাসেট, তারপর সিডি, তারপরে হচ্ছে মাধ্যম চেঞ্জ হয়ে এখন তো ইউটিউবে গান মানুষ শুনতে পায়, মোবাইলে শুনতে পায়, স্পটিফাই রয়েছে, হেডফোন কানে দিয়ে, ওয়্যারলেস, এতগুলো ধাপের মধ্য দিয়ে আসলে আপনি সঙ্গীতকে দেখেছেন এবং সঙ্গীত চর্চা করেছেন। কপ আপ কীভাবে করেছেন? আই কেপ্ট মাই সেলফ ওপেন। তুমি যদি মিউজিক করো আর তুমি বলো যে আমি এটা করবো না, আমি ওভাবে করবো না, আমি এভাবে যাব না, হবে না। ওই যে আমরা ছোটোবেলায় পড়েছি যে নাচতে নেমে ঘোমটা দিতে নেই। হ্যাঁ, তো আমি গান করতে এসেছি, গানটা তো ইউনিভার্স, মিউজিক তো ইউনিভার্স। এই যে এখানেও সুর আছে, এখানেও সুর আছে, করে বাড়ি দিলে এখানেও একটা লো এন্ডের সুর আছে। আমাদের হার্টবিটও যে হয় একটা রিদমে চলতে Yes. থাকে সব সময়, না? সো দিস ইজ মিউজিক এন্ড দিস ইজ হাউ ইউ কোপড এভরিওয়্যার, আপ। মিউজিক ইজ এভরিওয়্যার। আচ্ছা, শেষের দিকে আছি, আমার মনে হচ্ছে কি যে বগুড়া থেকে তো একটু বের হয়ে আসলাম, বগুড়ার ভাষায় কি একটা গান শুনে আজকে আয়োজন থেকে বিদায় নিতে পারি? বগুড়ার ভাষায় গান, হ্যাঁ। মুন্ডা হল দিল হইও না, মুন্ডা চঞ্চল হইও না। টিপু আমারই লেখা, শুনি। তৌফিক আলম টিপুর লেখা, সুর করা। মুন্ডা হল দিল হইও না, মুন্ডা চঞ্চল হইও না, চক চক জিডাই করে আসল লয় কোশনা, মুন্ডা চঞ্চল হইও না, মুন্ডা হল দিল হইও না, মুন্ডা চঞ্চল হইও না। চঞ্চল হওয়ার কিছু নেই, ইউ হ্যাভ টু বি সেন্টার্ড। যেটা খুব চকচক করে সেটা আসল সোনা নয়, সোনাতে খাদ থাকতে হয়, তবেই তো সোনা হয়। সত্যি আমি আসলে গানটা এতটুকু শুনে যেন মনে হচ্ছে পরাণ আমার ভরেনি। আমি জানি না দর্শককে পুরোটা শোনাতে পারবো কিনা, এটা সম্ভব না, আমি কিন্তু পুরোটা ঠিকই শুনে নিব। আমি গিয়েছিলাম এর মধ্যে কোনো এক সকালে গানটা। গান করতে ভালো লাগার জায়গা থেকেই বলছি যে কেউ যদি গান ভালোবাসে তাহলে একটু গুনগুন করবেই, একটু, সেটা বাথরুমে হোক, খেতে খেতে হোক, রিক্সায় বসে হোক, গাড়িতে বসে হোক, ওই যে কানেকশন করতে চাওয়ার চেষ্টা, ওটা ভেতর থেকে তোমাকে দেবেই। অ্যান্ড দ্যাট ইজ মিউজিক ফর মি। থ্যাংক ইউ সো মাচ। আর তানভীর আলম সজীবের মিউজিক শুনতে তো তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছেই, সেখানে যে কোনো সময় গিয়ে আমরা তার সুরের যে নির্যাসটা সেটা উপভোগ করতে পারবো। অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে আবারও শীঘ্রই কোনো কাজ নিয়ে নিঃসন্দেহে। অবশ্যই অবশ্যই, ভালো থাকবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী 24শে এপ্রিল ঠিক দুপুর 2:45 টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এর পুরো আয়োজনটি উপভোগ করতে পারবেন। আশা রাখছি এই অনুষ্ঠানটি আপনাদের হৃদয় জয় করতে পারবে এবং সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।